নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আসবে না বাংলাদেশ। বিসিবির তরফ থেকে ইতিমধ্যে সেটা আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে, তবে আইসিসি এখনো এই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি। কামব্যাকের অপেক্ষা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর চোট পেয়েছিলেন শ্রেয়াস আইয়ার। 2 মাসের মধ্যেই ফিট হয়ে গিয়েছেন তিনি। বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সের ছাড়পত্র পেলে কিউইদের বিরুদ্ধে মাঠে নামবেন শ্রেয়াস। নতুন মরশুমে একই মাঠে আইপিএলের ম্যাচ খেলবে দুই রয়্যাল। দুই দলই হোম গ্রাউন্ড হিসেবে ভাবছে পুনের এমসিএ স্টেডিয়ামকে। এই খবরে কার্যত শিলমোহর পড়ল। ফেডারেশনের ঠিক করে দেওয়া 3 সদস্য কমিটির প্রস্তাব গৃহীত হওয়ার পরই মনে হয়েছিল সবকিছু বোধহয় সমাধান হয়ে গেল। সেই রাতেই ক্লাবগুলিকে চিঠি পাঠিয়ে ক্লাবদের জানানো হয়েছিল ব্রডকাস্টিং এর প্রোডাকশন বাবদ ফেডারেশনের 5 কোটি টাকা দেওয়া হবে, বাকিটা ক্লাবরা। ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আসবে না বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে সরিয়ে দেওয়ার পর বিতর্ক তুঙ্গে। বিসিবির তরফ থেকে ইতিমধ্যে সেটা আইসিসিকে জানিয়েও দেওয়া হয়েছে, তবে আইসিসি এখনো এই বিষয়ে স্পষ্ট কিছুই জানায়নি। ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আসবে না বাংলাদেশ। বিসিবির তরফ থেকে ইতিমধ্যেই সেটা আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে। মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে সরিয়ে দেওয়ার পর বিতর্ক তুঙ্গে। ভারতে আসতে নাকি নিরাপত্তার সমস্যায় ভুগছেন বাংলাদেশ বোর্ড। ফেব্রুয়ারি মার্চে ভারতে টি-20 বিশ্বকাপ। ঘটনাচক্রে বাংলাদেশের ম্যাচগুলো পড়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে, অর্থাৎ কেকেআরের ঘরের মাঠে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ বোর্ড। ইউনূস সরকারের চাপে টি-20 বিশ্বকাপে ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। রবিবার দুপুরে 17 জন বোর্ড পরিচালককে নিয়ে বিসিবির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে বিসিবি। এই সংক্রান্ত তারা একটি বিজ্ঞপ্তিও দেয়। সেখানে ভারতের নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে বাংলাদেশ সরকারের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। সেই নিয়ে আইসিসি এখনও স্পষ্ট করে কিছু জানায়নি, তবে সূত্র মারফত খবর আইসিসি বাংলাদেশের সিদ্ধান্ত বিবেচনা করে দেখতে পারে। সেক্ষেত্রে ভারতের সঙ্গে যৌথ আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে যতক্ষণ না আইসিসির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হচ্ছে, ততক্ষণ এই নিয়ে ধোঁয়াশা থাকছেই। বর্তমান আইসিসির চেয়ারম্যান জয় শাহ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। ফলে আইসিসির সিদ্ধান্তের দিকেই আপাতত নজর। উল্লেখ্য, পাকিস্তানও তাদের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবে। তবে বিসিসিআই এর এক সূত্র আগেই জানিয়ে দিয়েছে বাংলাদেশের ওই অনুরোধ রাখা সম্ভব নয়। বোর্ডের এক সূত্র বলছে কারো ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছায় বিশ্বকাপের সূচি বদল সম্ভব নয়। আর মাত্র 1 মাস পর বিশ্বকাপ। এর মধ্যেই বাংলাদেশের এতগুলি ম্যাচ সরানো পদ্ধতিগতভাবে অসম্ভব। তাছাড়া বিপক্ষ দলগুলির কথাও ভাবতে হবে। তাদের বিমান ভাড়া, হোটেল সব বুক হয়ে গিয়েছে। আরও একটা পদ্ধতিগত সমস্যার কথা বলছে ভারতীয় বোর্ড। বিসিসিআই সূত্র বলছে প্রতিদিনই 3টি করে ম্যাচ হওয়ার কথা, 2টি ভারতে, 1টি শ্রীলঙ্কায়। এবার নতুন করে শ্রীলঙ্কায় ম্যাচ সরালে সম্প্রচারে একটা বড় সমস্যা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। কামব্যাকের অপেক্ষা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর চোট পেয়েছিলেন শ্রেয়াস আইয়ার। মনে করা হয়েছিল অন্তত 3 মাস সময় লাগবে মাঠে ফিরতে, কিন্তু 2 মাসের মধ্যেই ফিট হয়ে গিয়েছেন তিনি। বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সের ছাড়পত্র পেলেই কিউইদের বিরুদ্ধে মাঠে নামবেন শ্রেয়াস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর চোট পেয়েছিলেন শ্রেয়াস আইয়ার। মনে করা হয়েছিল অন্তত 3 মাস সময় লাগবে মাঠে ফিরতে, কিন্তু 2 মাসের মধ্যেই ফিট হয়ে গিয়েছেন শ্রেয়াস আইয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শর্ত সাপেক্ষে প্রত্যাবর্তন ঘটেছে। 11 জানুয়ারি থেকে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 15 জনের স্কোয়াডে সহ অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তবে তার দলে থাকার বিষয়টি নির্ভর করছে ফিটনেসের ওপর। বিসিসিআই এর সেন্টার অফ এক্সেলেন্সের ছাড়পত্র পেলেই কিউইদের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। তবে চোট থেকে ফিরে এখনও পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি শ্রেয়স।
সব ঠিক থাকলে 6 জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে মুম্বাইয়ের হয়ে নামতে চলেছেন তিনি। তবে ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইট জানিয়েছে শ্রেয়স ম্যাচ খেলার জন্য প্রায় ফিট। বোর্ডের এক সূত্র জানিয়েছে প্রথম ম্যাচের আগে শ্রেয়স 99% তৈরি হয়ে যাবে। যে 1% সংশয় আছে তা হল শ্রেয়স 100 ওভারের ম্যাচ খেলতে পারবে কিনা। বিজয় হাজারের ম্যাচে সেটাই দেখা হবে। তবে এখন বলাই যায় শ্রেয়স মোটামুটি ফিট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যালেক্স ক্যারের ক্যাচ নিতে গিয়ে প্লিহায় ভয়ানক চোট পেয়েছিলেন শ্রেয়স। বেশ আশঙ্কাজনক অবস্থায় তাকে অস্ট্রেলিয়ার হাসপাতালে ভর্তি করতে হয়। দিন তিনেক পরে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। বোর্ডের মেডিকেল টিম তৎপরতা না দেখালে তার জীবন সংশয় হতে পারত। দেশে ফিরে রিহ্যাব শুরু করেন, যান বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে। ডিসেম্বরের শেষেই নেটে ব্যাটিং শুরু করেছিলেন। তবে প্লিহার ভয়ঙ্কর চোটের জন্য মাত্র 1 মাসে 6 কেজি ওজন কমে গিয়েছে শ্রেয়সের। ফলে কমেছে তার শক্তিও। যদিও সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে কামব্যাকের জন্য তৈরি শ্রেয়স। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন মরশুমে একই মাঠে আইপিএল এর ম্যাচ খেলবে দুই রয়্যাল। দুই দলই হোম গ্রাউন্ড হিসেবে ভাবছে পুনের এমসিএ স্টেডিয়ামকে। এই খবরে কার্যত শিলমোহর পড়ল। জানা গিয়েছে দুই দল ইতিমধ্যে মাঠ পরিদর্শনে গিয়েছিল। আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পুনের মাঠ পরিদর্শনের কথা জানিয়েছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। সোশ্যাল মিডিয়ায় তারা লেখেন, কয়েক সপ্তাহ আগে পুনের গাহুঞ্জেতে অবস্থিত এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শনের জন্য আমরা রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালসকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী এই স্টেডিয়াম খুব শীঘ্রই আইপিএল ভেন্যু হিসেবে অনুমোদিত হবে। বিসিসিআইয়ের সহায়তায় এই মাঠ খেলোয়াড়দের জন্য অসাধারণ কিছু মুহূর্ত উপহার দেবে। যদিও এখনও পর্যন্ত পুনের এমসিএ স্টেডিয়ামে আইপিএল এর ম্যাচ আয়োজনের ছাড়পত্র দেওয়া হয়নি। এই স্টেডিয়ামে এখনো পর্যন্ত 17টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 5টি টি-20, 12টি ওয়ানডে। গত বছরের জানুয়ারিতে এখানে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ হয়েছিল। পুনেতে শেষবার আইপিএল ম্যাচ হয় 2022 সালের 14 মে। মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আন্দ্রে রাসেলের অলরাউন্ড পারফরমেন্সে 54 রানে জেতে কেকেআর। গত বছর 4 জুন কোহলিদের বিজয় মিছিলে পদপিষ্টের ঘটনা ঘটে, আর তারপর থেকে কার্যত একঘরে চিন্নাস্বামী স্টেডিয়াম। বিরাটদের ম্যাচ যে ভিন রাজ্যে সরে যেতে পারে তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা ছিল। মাস দুয়েক আগে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার সচিব কমলেশ পিসল জানিয়েছে, পুনেতে আরসিবির ম্যাচ হওয়া নিয়ে আলোচনা চলছে। কেবল আরসিবি নয়, রাজস্থান রয়্যালসও যে স্টেডিয়াম বদলাতে পারে সেই খবরও শিরোনামে উঠে আসে। রাজস্থান ক্রিকেট সংস্থার সঙ্গে তাদের মতবিরোধের জেরে জয়পুরের সুয়াই মানসিং স্টেডিয়ামে নাও খেলতে পারে যশস্বী জয়সওয়ালরা। জানা গিয়েছে রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড জয়পুরের স্টেডিয়ামই থাকবে কিনা তা নিশ্চিত করার জন্য বিসিসিআই এর সঙ্গে যোগাযোগ করেছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন। তারা বিষয়টি সমাধানের চেষ্টায় জোর দিয়েছে। এই আবহে দুই ফ্র্যাঞ্চাইজি কি একই স্টেডিয়ামে হোম গ্রাউন্ড করবে? হয়তো কিছুদিনের মধ্যেই জানা যাবে এর উত্তর। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বাসই করতে পারেনি বিশ্বকাপ দল থেকে গিল বাদ পড়ায় অবাক প্রাক্তন অজি তারকা। পাশাপাশি ভারতীয় দলের গভীরতার কথাও স্বীকার করে নিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং। টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে তিনি যে বাদ পড়বেন তা ঘুণাক্ষরেও কেউ আন্দাজ করতে পারেননি। কিন্তু কঠিন সিদ্ধান্তটা নিয়েছেন জাতীয় দলের নির্বাচকরা। যদিও টি-20 বিশ্বকাপ থেকে গিলের মতো ক্রিকেটার বাদ পড়ায় হতবাক হয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। আইসিসি রিভিউয়ে তিনি এই প্রসঙ্গে নিজের ভাবনা তুলে ধরেন। বলেন, আমি তো এটা বিশ্বাসই করতে পারছিলাম না। জানি যে সাদা বলের ক্রিকেটেও সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো ছিল না। শেষবার ওকে দেখেছিলাম ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। ও যেভাবে খেলেছিল তা অবিশ্বাস্য।
ওখানে এত ভালো ব্যাটিং আর কাউকে করতে দেখিনি। তবে ভারতীয় দলের গভীরতার কথাও স্বীকার করে নিয়েছেন বিশ্বকাপ জয়ী অজি তারকা। পন্টিংয়ের সংযোজন, গিলের মতো এত ভালো মানের খেলোয়াড়কে বাদ রেখেই দল ঘোষণা হয়েছে, সুতরাং বোঝাই যাচ্ছে ভারতীয় দলের গভীরতা কতটা। ওদের দলে মানসম্পন্ন খেলোয়াড়রা না থাকলে এমন সিদ্ধান্ত নেওয়া যেত না। উল্লেখ্য, এশিয়া কাপের সময় টি-20 দলে ফিরে আসার পর থেকে 15 ইনিংসে মাত্র 291 রান করেছিলেন গিল, গড় 24.25, স্ট্রাইক রেটও আহামরি নয়, মাত্র 137.26। এর মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল 47, অর্থাৎ কোনো হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। অনেকেই মনে করছেন বড় অর্জনের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে এক্ষেত্রে হাত কাঁপেনি ভারতীয় নির্বাচকদের। সেই কারণেই বাদ পড়েছেন ছন্দহীন গিল। প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 সিরিজে 3 ম্যাচে তিনি করেছিলেন মাত্র 32 রান, গড় 10.66, স্ট্রাইক রেট 103.22, কটকে 4, মুলানপুরে 0 গিলকে প্রভূত চাপের মধ্যে ফেলেছিল। ধরমশালায় 28 রান করে পুরনো ছন্দের আভাস দেখিয়েছিলেন মাত্র, কিন্তু সেটুকু যে যথেষ্ট নয় তা বোঝাই গিয়েছে। সেই কারণেই প্রশ্ন উঠেছিল, এবার কি বাদ পড়বেন গিল? আর শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপ থেকে বাদই পড়েছেন তিনি, যদিও বিশ্বকাপের দল থেকে গিল বাদ পড়ায় হতবাক পন্টিং। হাই নিউজ নেটওয়ার্ক। ঘরের মাঠে হেরে গেল নর্থ বেঙ্গল ইউনাইটেড, তাদের পরাস্ত করল নর্থ 24 পরগনা এফসি। আগের ম্যাচে কোপা টাইগার্সের কাছে 1-1 গোলে ড্র করেছিল তারা। তাদের কাছে এই ম্যাচ ছিল জয়ের সরণিতে ফেরার লড়াই, সেই লক্ষ্যে তারা পুরোপুরি সফল। ঘরের মাঠে হেরে গেল নর্থ বেঙ্গল ইউনাইটেড, তাদের পরাস্ত করল নর্থ 24 পরগনা এফসি। আগের ম্যাচে কোপা টাইগার্সের কাছে 1-1 গোলে ড্র করেছিল তারা। তাদের কাছে এই ম্যাচ ছিল জয়ের সরণিতে ফেরার লড়াই, সেই লক্ষ্যে তারা পুরোপুরি সফল। শনিবার বেঙ্গল সুপার লিগের 28তম ম্যাচে বিশ্বজিৎ ভট্টাচার্যের নর্থ বেঙ্গল নেমেছিল জয়ের ধারা বজায় রাখতে। গত ম্যাচে 1-0 গোলে তারা হারিয়েছিল মেহতাব হোসেনের দল সুন্দরবন বেঙ্গল অটো এফসিকে। তবে নর্থ 24 পরগনার বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে হারতে হল তাদের। এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু থেকেই দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই চলছিল, তবে গোল করতে ব্যর্থ হয় দুই দলই। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়, দ্বিতীয়ার্ধে দুই দলই শুরু করে দুলকি চালে, গোল হচ্ছিল না। 81 মিনিটে নর্থ 24 পরগনার হয়ে ডেডলক ভাঙেন জমুয়ান সাঙ্গা, সেটাই ছিল জয়সূচক গোল। ম্যাচ সেরার পুরস্কার পান জমুয়ান সাঙ্গা। এই মুহূর্তে 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে জেএইচআর রয়্যাল সিটি। সুন্দরবনের পয়েন্ট 13, তারা 2 নম্বরে। হাওড়া হুগলি ওয়ারিয়র্সের পয়েন্টও 1, তবে তারা গোল পার্থক্যে পিছিয়ে তৃতীয়। 7 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এল নর্থ 24 পরগনা। 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 5-এ নর্থ বেঙ্গল। এরপর রয়েছে এফসি মেদিনীপুর, তাদের পয়েন্ট 7 ম্যাচে 8। শেষ দুই দল যথাক্রমে বর্ধমান এবং বীরভূম। হাই নিউজ নেটওয়ার্ক। ফেডারেশনের ঠিক করে দেওয়া 3 সদস্যের কমিটির প্রস্তাব গৃহীত হওয়ার পর মনে হয়েছিল সবকিছুই বোধহয় সমাধান হয়ে গেল। সেই রাতে ক্লাবগুলিকে চিঠি পাঠিয়ে ক্লাবদের জানানো হচ্ছিল ব্রডকাস্টিং এর প্রোডাকশন বাবদ ফেডারেশন 5 কোটি টাকা দেবে, বাকিটা ক্লাবগুলি। ফেডারেশনের ঠিক করে দেওয়া 3 সদস্যের কমিটির প্রস্তাব গৃহীত হওয়ার পর মনে হয়েছিল সবকিছুই বোধহয় সমাধান হয়ে গেল। সেই রাতেই ক্লাবগুলিকে চিঠি পাঠিয়ে 4 জানুয়ারির মধ্যে অংশগ্রহণের সম্মতি দেওয়ার জন্য বার্তা পাঠিয়েছিলেন ফেডারেশন ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ। যে চিঠিতে ক্লাবদের জানানো হয়েছিল ব্রডকাস্টিং প্রোডাকশন বাবদ ফেডারেশন 5 কোটি টাকা দেবে, বাকিটা ক্লাবরা। এরপরেই ফেডারেশনের কর্তাদের বোধহয় যে কোনো অর্থ বিনিয়োগের জন্য ফাইন্যান্স ডিপার্টমেন্টের অনুমোদনের পাশাপাশি কার্যনির্বাহী সদস্যের অনুমতিও লাগবে, আর তাই ফেডারেশন তরফে
ক্লাবদের প্রস্তাব পাঠানোর প্রক্রিয়াও আপাতত আটকে দেওয়া হয়। ঠিক হয়েছে, ফাইন্যান্স কমিটির সঙ্গে মিটিংয়ে বসবেন ফেডারেশন পদাধিকারীরা। তারপরেই ঠিক করা হবে কার্যনির্বাহীর কমিটির সঙ্গে কবে বসা হবে। এরপরেই প্রস্তাব পাঠানো হবে আইএসএল এর ক্লাবদের। ব্রডকাস্টিং নিয়ে আপাতত দুই রকম চিন্তাভাবনা চলছে ফেডারেশনের তরফ থেকে। একটা অংশ বলছে রেফারিং এবং ব্রডকাস্টের প্রোডাকশন বাবদ 5 কোটি টাকা ফেডারেশন দেবে, বাকি টাকাটা ক্লাবরা দেবে। আর লিগের ব্রডকাস্টিং নিয়ে পুরো ব্যাপারটা দেখভাল করবে ক্লাবরা। কিন্তু ফেডারেশনের আরেকটা অংশ চিন্তাভাবনা করছে প্রোডাকশনের পুরো ব্যাপারটাই ফেডারেশনের হাতে থাকুক। ঠিক কত টাকা খরচ করা উচিত তা ঠিক করার জন্যই সোমবার ফাইন্যান্স কমিটির মিটিং ডেকেছে ফেডারেশন। তারপরেই জানানো হবে ক্লাবদের। পাশাপাশি কমার্শিয়াল পার্টনারের জন্য সংশোধিত টেন্ডার ডাকার প্রস্তুতিও চলছে ফেডারেশনের তরফে। কাইতানা ও ফার্নান্ডেস যে প্রস্তাব ফেডারেশনের সভাপতিকে দিয়েছিলেন, সেখানে দেখানো আছে 15 জানুয়ারি টেন্ডার ডাকা হবে আর 31 জানুয়ারির মধ্যে নতুন কমার্শিয়াল পার্টনার ঠিক হয়ে যাবে। সেই প্রস্তাবে এরকমও ছিল 4 জানুয়ারির মধ্যে ক্লাবরা আইএসএল খেলার সম্মতি জানানোর পর সেই দিনই এএফসিকে স্টল পাওয়ারের জন্য আইএসএল এর ফরম্যাট জানিয়ে চিঠি দেবে ফেডারেশন। কিন্তু কোথায়? 5 জানুয়ারি সেই চিঠি পাঠানো আপাতত সম্ভব হচ্ছে না ফেডারেশনের তরফে। অন্যদিকে 5 জানুয়ারি সোমবার শীতকালীন ছুটির পর সুপ্রিম কোর্ট খুলছে। ফলে সংশোধিত টেন্ডারের প্রকাশের জন্য আদালতের আবেদন করতে পারবে ফেডারেশন। সব মিলিয়ে আইন মাফিক এগোতে চলেছে ফেডারেশনের কর্তারা। তাড়াহুড়ো করে কিছু করতে গিয়ে যাতে পরবর্তী ক্ষেত্রে সমস্যা না হয়, সেই কারণেই আইনি সব দিক খতিয়ে দেখে এগোচ্ছে ফেডারেশন। হাই নিউজ নেটওয়ার্ক। আইএসএল নিয়ে ক্লাব জোটের চাপের মুখে শেষ পর্যন্ত লিগ আয়োজন নিয়ে বিবৃতি দিয়েছে ফেডারেশন। সেখানে নিজেরা লিগ আয়োজন করার পাশাপাশি আগামী সপ্তাহের মধ্যেই সেই লিগের সূচি প্রকাশ করে দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে। আইএসএল নিয়ে ক্লাব জোটের চাপের মুখে শেষ পর্যন্ত লিগ আয়োজন নিয়ে বিবৃতি দিয়েছে ফেডারেশন। সেখানে নিজেরা লিগ আয়োজন করার পাশাপাশি আগামী সপ্তাহের মধ্যেই সেই লিগের সূচি প্রকাশ করে দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়। যদিও কিভাবে সেই লিগ আয়োজিত হবে তা এখনো স্পষ্ট নয়, কারণ 3 সদস্যের আইএফএফ এবং আইএসএল সমন্বয় কমিটির দেওয়া রিপোর্ট ফেডারেশন কর্তাদের বৈঠকে গৃহীত হয়েছে। কিন্তু সেই রিপোর্ট মেনে এখনো ক্লাবদের মতামত জানার প্রক্রিয়ায় শুরু করা হয়নি। ফলে সবকিছু মিটিয়ে কবে লিগ শুরু করা সম্ভব হবে তা স্পষ্ট নয় এই মুহূর্তে। ফেডারেশন চেয়েছিল লিগ আয়োজনের খরচ বহন করুক ক্লাবগুলো, যার ফলে প্রতিটি ক্লাবকে 6 থেকে 7 কোটি টাকা বাড়তি খরচ করতে হতো। যে প্রস্তাবে রাজি না হয়ে ক্লাব জোটের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছিল কমার্শিয়াল পার্টনার ঠিক না করলে লিগ আয়োজনের দায়িত্ব নিতে হবে ফেডারেশনকেই। অর্থাৎ লিগ পরিচালনা বা খেলা সম্প্রচারের মতো বিষয় খরচ বহন করবে না ক্লাবগুলি। এর আগে আইএসএল এর শুধু ম্যাচ আয়োজনের দায়িত্ব সামলাতো ক্লাব, বাকি খরচ বহন করত এফএসডিএল। এবারও সেই ফরম্যাট মেনে বাকি খরচের দায়িত্ব ফেডারেশনকে নিতে হবে বলে জানায় ক্লাব জোট। এই নিয়ে ফেডারেশন দ্রুত বৈঠক ডাকে। প্রাথমিকভাবে সেই বৈঠককে এমার্জেন্সি মিটিং নাম দেওয়ার চেষ্টা করা হয়েছিল ফেডারেশনের তরফে। তবে কিছু কর্তা প্রতিবাদ জানান যে এমন কিছুর উল্লেখ নেই ফেডারেশনের সংবিধানে। এরপরই এই বৈঠককে অফিস ভেরিয়ার্স মিটিং বলে উল্লেখ করা হয়। আইএসএল জট কাটানোর জন্য 3 রাজ্য সংস্থার কর্তাকে এ নিয়ে কমিটি করে দিয়েছিল ফেডারেশন। এদিন সেই কমিটির তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। বাংলা, গোয়া, কেরলের 3 কর্তার দেওয়ার রিপোর্টে বলা হয় ব্রডকাস্টিং এর খরচ বাবদ মোট 5 কোটি টাকা দেবে ফেডারেশন, বাকিটা বহন করতে হবে ক্লাবগুলিকেই। আর লিগ খেলার জন্য যে 1 কোটি টাকা দিতে হবে তা মেটানোর জন্য আগামী জুন মাস পর্যন্ত সময় পাবে ক্লাবগুলি। এছাড়া কোন ফরম্যাটে কটা ম্যাচ লিগ চাইছে তারা তা নিয়ে ক্লাবগুলির সঙ্গে কথা বলার জন্য বলা হয় ফেডারেশনকে। এআইএফএফ আইএসএল সমন্বয় কমিটির সদস্য তথা গোয়া ফুটবল সংস্থার সভাপতি কাইতানো ফার্নান্ডেজও লিগ আয়োজন নিয়ে ব্যক্তিগতভাবে কিছু প্রস্তাব দিয়েছেন ফেডারেশনকে। এর মধ্যে নতুন কমার্শিয়াল পার্টনার নিশ্চিত করার প্রক্রিয়া এই মাসের মধ্যে শেষ করার কথাও বলা হয়েছে। তার প্রস্তাব 15 জানুয়ারির মধ্যে ফের টেন্ডার ডাকুক ফেডারেশন, 31 জানুয়ারির মধ্যে শেষ হোক সেই সংক্রান্ত কাজ। তাছাড়া লিগ আয়োজনের দায়িত্ব ফেডারেশনকে নেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি।
তার কথা অনুযায়ী একই ভেন্যুতে 14 দল নিয়ে সিঙ্গেল লেগে আইএসএল আয়োজন করা হোক। সেক্ষেত্রে দলগুলি মোট 13টি করে ম্যাচ খেলবে লিগে। তবে সবটাই এখনো রয়েছে প্রস্তাবের স্তরে। ফলে ফেডারেশন আগামী সপ্তাহে আইএসএল এর সূচি জানানোর কথা ঘোষণা করলেও তা বাস্তবে কার্যকর হবে কিনা তা নিয়ে ধন্দ রয়ে গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখন এই পর্যন্তই। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।